আগে আমি বলেছি এবং আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে নিজের মাতৃভাষা আগে ডেভেলপ করতে হবে। আমি কিছুদিন আগে লখনৌতে আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে বলা হয়েছে যে হিন্দি ভাষায় মানে মাতৃভাষাও দিয়ে মেডিকেলের বই তৈরি করা, নিজের ভাষা দিয়ে যে জিনিসটা বোঝা যায় বা ফিল করা যায় বা ফিল করানো যায় সেটার উনি কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠানে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো, সেই জায়গায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গেছিলেন, বাংলায় ভাষণ দিয়েছেন এবং বাংলা প্রথম সেখানে বাংলা ভাষার যে প্রচলন সেখানে শুরু করেছিলেন। তো সেই জায়গায় আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি কোথায় এসছে? ন্যাশনাল ওনারই চিন্তাধারা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলছেন যে না, আমাদের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন যে যে জায়গায় থাকুক মাতৃভাষার মাধ্যমে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমি যে লখনৌর মধ্যে গিয়েছিলাম সেখানে দেখলাম হিন্দিতে মেডিকেল বই অলরেডি অনেকে লিখে ফেলেছেন। তো এটা এখন এগুলো তো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই হচ্ছে, কিন্তু মেইন যার চিন্তা ভাবনা সেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ন্যাশনাল এডুকেশন পলিসি আমি এবারও আমাদের এডুকেশন মিনিস্টারের সাথে যখন আমি দেখা করলাম, আমাদের বাইলিঙ্গুয়াল যে পঠন পাঠন সেই বিষয়ে আমি ওনাদের সাথে কথা বললাম। আধিকারিকরা বলছেন कैसे होगा सर, ये तो पॉसिबल नहीं है। उन्हीं बोलছেন धर्मेंद्र प्रधान जी, उन्हीं बोलছেন যে नहीं नहीं अरे ऐसे क्या बोल रहे हो, अभी हमारा नेशनल एजुकेशन पॉलिसी में यही हम लोग का मूल मेन चीज है। তো এই যে বিষয়গুলো আছে আস্তে আস্তে করে আমার মনে হয় যে আমরা আমাদের নিজেদের ভাষায় আমাদের পঠন পাঠন কিন্তু আগামী দিন হবে। ইংরেজি আছে, ইংরেজির জায়গায় আছে, কারণ ইংরেজি ভাষা ছাড়া আমরা মানে ওয়ার্ল্ড যে যে দরজা, সেখানে দরজার মাধ্যমে আমরা যেতে পারবো সেটা। কিন্তু যতক্ষণ ধরে বাংলা ভাষায় বা নিজের ভাষা, সে যে ভাষাই মাতৃভাষা, সেই মাতৃভাষায় যদি না পড়াশোনা করা যায় এবং তার যে চিন্তাধারা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার চিন্তাধারায় আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেব যে ওনাকে স্মরণ করার জন্য আজকে যে আমাদের কলকাতার যে অন্যতম প্রধান যে বন্দর, আমরা সবাই জানি খুব ইম্পর্টেন্ট বন্দর, সেই বন্দরকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামে নামকরণ করা হয়েছে, আপনারা সবাই জানেন। আমরাও ত্রিপুরাতে আমাদের সরকার 2018-তে আসার পর আমাদের যে বাসভবনগুলো আছে, সরকারি মন্ত্রীদের যে বাসভবন, সেখানে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি লেন আমরা নাম দিয়েছি। আমরা অলরেডি এখানে নাগেরজোলা যে বাস স্ট্যান্ড, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করেছি, নতুন খুব সুন্দর বাস স্ট্যান্ড আপনারা দেখেছেন। এবার আমরা যখন এর আগেও আমরা ডিসিশন নিয়েছি, যখন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অলরেডি একটা ফাইল এসেছে, ফাইল আসার পরে যে টাউন হলকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে দেবো, এই নিয়ে খুব হইচই। আরে উনার নামে দেবো নাকি স্টেলিনের নামে দেবো, লেনিনের নামে দেবো, এরকম একজন ব্যক্তির নামেই তো দেওয়া উচিত। খুব হইচই, নানা রকম আপনারা শুনেছেন কথাবার্তা বলে। আমরা বললাম টাউন হলের নামটা তো পাল্টাচ্ছি না, টাউন হলের আগে আমাদের মাননীয় মন্ত্রী, উনি আমাদের যেহেতু সরকারের স্পোক পারসন, উনিও বলেছেন যে আরে টাউন হল থাকবে, কিন্তু টাউন হলের নামে খালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল। এই নিয়ে কত একজন তো দেখলাম বলেছে আমরা যখন আসবো এই নামটা মুছে ফেলবো, বলেছি না? তো এরকম অদ্ভুত, মানে কোনো অবস্থায় এই ধরনের ব্যক্তিত্বে কোনো অবস্থায় যাতে প্রতিষ্ঠিত না হতে পারে কারোর হৃদয়ে, এর জন্য ওদের মেইন উদ্দেশ্য। কিন্তু আমরা করবই। তো আজকে এখানে পূর্ণবয় একটা আমরা ব্রোঞ্জ মূর্তিও সেখানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, কিছু সময় লাগবে, কিন্তু ওনার একটা রিপ্লিকা আমরা এখানে দিয়ে তারপরে ভূমি পূজন করবো। জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনারা সবাই জানেন যে চেনানি যে নাসরি ট্যানেল, সেটাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করা হয়েছে। করাটা উচিত। সব মানুষেরই ওনার যে দান, যে আত্মবলিদান হয়েছেন, আমরা তো এক এক সময় দেখি বহু মানুষ কোনো
যখনই অবস্থা খারাপ হয় তখন দৌড়ে কিন্তু পালিয়ে যায় যখন বিভিন্ন সমস্যায়। আর ওনাদের মতো ব্যক্তিত্ব জানতো 33 বছর বয়সে এইরকম একটা পজিশনে ছিল, ইচ্ছে হলো আইএস করে থাকতে পারতেন, কিন্তু দেশের জন্য এই যে অখণ্ড ভারতের স্বপ্ন উনি দেখেছেন। এগুলো মাঝে মাঝে পড়লে আমরা অনেক সময় ডিস্ট্রাক্ট হই, বিভিন্ন সময় বিভিন্ন কারণে। এই ডিস্ট্রাকশন থেকে আমরা তখন দূরে থাকতে পারবো। আমি আজকের 125তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের পার্টির সমস্ত কার্যকর্তাদের এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে জানুন, ওনাকে পড়ুন এবং আমরা ঠিক পথে যেন চলতে পারি, ওনার মার্গদর্শন নিয়ে আমরা আগামী দিন যেন চলতে পারি, সে আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। উনি এটাও বলতেন যে আমার চিন্তা ও কর্ম রাষ্ট্র ও সংস্কৃতি। কজন আছে এরকম? আমরা যদি এইভাবে আমরা চলি, এবং আজকের দিনে এগুলো খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো বলিদান দিবস আমরা বলেছি, আজকে ওনার 125তম জন্মবার্ষিকীতেও এই কথাগুলো বলা উচিত, একই জিনিস। এবং আজকের দিনে আমাদের এখানে যারা আমরা আছি প্রতিটা ব্যক্তি এই কথাগুলো নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আমাদের রাস্তা দেখিয়েছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। এবং এটা একটা শ্যামাপ্রসাদ মুখার্জি একটা আমার মনে হয় একটা যুগের ইতিহাস, এটা যুগের ইতিহাস, একটি দর্শনের বিকাশ এবং একটি আত্মত্যাগের কাহিনী। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টির বা এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে মানুষ এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানতে পেরেছেন, যে সম্মান দিচ্ছেন, বা পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে যেভাবে মানুষকে জানানোর চেষ্টা করছে, সেগুলো কিন্তু আগে কিন্তু ইচ্ছে করে রাখা হয়েছিল ওনাদের সম্পর্কে যাতে কেউ না জানতে পারে। আমরাও জানতে পারছি এখন। কাশ্মীর নীতি এবং 370-35 বিলুপ্ত করার জন্য যেটা বলা হয়েছে যে উনি যখন জম্মু এন্ড কাশ্মীরে প্রবেশ করে ইচ্ছে করে ওনাকে অ্যালাউ করা হয়েছে, আমরা সবাই জানি। যদি পারমিটই লাগে তাহলে তো ইন্ডিয়ার মধ্যে ওনাকে আটকে রাখতে পারতো যে আপনি যেতে পারবেন না। আমি যদি এখন আখাউড়াতে আমি যাই, আমি যদি বাংলাদেশে আমি যাই, তো ইন্ডিয়ার থেকে তো আমাকে ছাড় দেবে না, বললো যে আপনার কি করে আপনি যাবেন, পাসপোর্ট কোথায় আপনার। তো ইচ্ছে করে ওনাকে আগের থেকে প্ল্যানিং ছিল, বলার অপেক্ষা রাখে না, যাওয়ার পরে কিন্তু অ্যারেস্ট করলো। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে ওনাকে কোথায় রাখা হয়েছিল, আগের থেকে প্ল্যান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি জানতেন যে ওনার মৃত্যু অবধারিত। এই মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর অনেককে অনেক কথা বলেছেন, যে ওনার যে বলিদান 1953 সালে হয়েছিল সেটাকে মাথায় রেখে 370-35 বিলুপ্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি। উনি সেই বীজ পুঁতে দিয়েছিলেন, আর সেটা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা বাস্তবায়ন করেছে, ইমপ্লিমেন্টেশন করেছেন। এক দেশ এক বিধান, এই বিষয়ে আমার এটা ইমপ্লিমেন্টেশন উনি চিন্তা করেছিলেন, মৃত্যুবরণ করেছেন, সেখানে বলিদান হয়েছে, আর সেটার ইমপ্লিমেন্টেশন মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। তখন বলছিল সারা ভারতবর্ষের মধ্যে নাকি বিরাট রায়ট হবে, অনেক কিছু বলেছে যে দেশ খণ্ড বিখণ্ড ইত্যাদি হবে, কিন্তু সাহসিকতার সাথে সেটা করতে পেরেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। সেটা 2019-এর 5ই আগস্ট। আজকে উনার আমি আরেকদিন আমাদের যে বলিদান দিবস আমি সেটা বলেছেন যে এই যে সিএ মাননীয় প্রধানমন্ত্রীজি উনার যে চিন্তাধারা তার উপর ভিত্তি করে সেটা কিন্তু করা হয়েছে। আজকে যারা নিপীড়িত যারা আছেন বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান, সেখানে যারা সংখ্যালঘু, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, তাদেরকে এই যে সিএ কথা কিন্তু উনার চিন্তাধারার কারণেই কিন্তু আজকে এই কথাটা হয়েছে। এবং এই সিএ লাগু কিন্তু এবং নেহরু লিখিত যে চুক্তির বিরোধিতা উনি করেছিলেন, যে আমার যারা
ওই জায়গায় যারা হিন্দুরা আছেন বা অন্যান্য সংখ্যালঘুরা আছেন তাদের নিরাপত্তা আগে দিতে হবে, এবং যে কারণে আজকে সেটা কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটা করেছে। আমরা সবাই জানি যে উনি শিল্পমন্ত্রী ছিলেন নেহরুর যে মন্ত্রিসভায়, এবং সেখানে উনি প্রথম যেখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948 তৈরি করেন, এবং উনার সময়ে যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সিন্দ্রি সার কারখানা এবং হিন্দুস্তান এয়ারক্রাফটের মতো উনি বুঝেছিলেন যে যদি আমাদের ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ না হয়, এই স্বনির্ভরতার যে বিষয়, আমাদের যে সেলফ রিলায়েন্স হওয়ার বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন সেটা করছেন। বলছেন যে যেমন মেক ইন ইন্ডিয়া, বা যেটা বলছেন যে ভোকাল ফর লোকাল, আজকে কিন্তু সেটা কিভাবে এস্টাবলিশড হচ্ছে। আমরা কিছুদিন আগেও আমি দেখেছি যে আমাদের এই বিএসএফ ক্যাম্পে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি এসেছিলেন, সেখানে ওরা বিএসএফ এ আর্মস গুলো ওখানে ওরা প্লেস করেছিলেন। এক একটা আর্মস দেখে আমি অবাক হয়ে গেলাম। ওরা বলছে যে আমাদের ইন্ডিজিনাস আর্মস, সেগুলো আমরা AK-47 এর কথা বলে মনে করি যে বাইরের, মানে এত সুন্দর এগুলো আমাদের ভারতবর্ষে এখন তৈরি হচ্ছে। এয়ারক্রাফট অলরেডি আমাদের এখানে তৈরি হয়ে গেছে, হেলিকপ্টার তৈরি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে বলেছেন আর বেশি দিন নেই, আমাদের ভারতবর্ষের মধ্যে এখন এভিয়েশন সেক্টরেও আমাদের যে প্যাসেঞ্জার যে এয়ারক্রাফট সেগুলো তৈরি হতে যাচ্ছে। তো তার যে চিন্তা ভাবনা সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল, যে আত্মনির্ভর ভারত। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আত্মনির্ভর ভারত, তো সেইগুলো ওনার চিন্তাধারারই, এই স্বদেশী উৎপাদন ও স্বনির্ভরতা, সেটা ওনারই চিন্তাধারা। हेर गाड़ी गुरु ना कुछ एक लेवल देखो বাকি যারা পুষ্প নিবেদন করবেন অনুরোধ রাখবো পরবর্তী সময় আপনারা পুষ্প সকলের কাছে অনুরোধ আপনারা নিজ নিজ আসনে বসে যান, পরবর্তী সময় আপনারা পুষ্প নিবেদন করবেন। তাবজ দলে কত কিছু করে না
সবাই বসে যান। একশো 25তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মশতবার্ষিকী সেটা পালন করার জন্য সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়। উনি ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং যাকে পার্টির থেকে এই 125তম বার্থ অ্যানিভার্সারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়, স্টেট ভাইস প্রেসিডেন্ট, এবং এখানে অন্যান্য যারা সিনিয়র পার্টি লিডার্সরা রয়েছেন, বিভিন্ন স্তরের কার্যকর্তারা রয়েছে, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। এবং বিশেষ করে আজকে 125তম যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্ম জয়ন্তী সেই উপলক্ষে সবাইকে আমি অভিনন্দন। আজকে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এখানে আমরা সবাই জানি 1901 সালের আজকের দিনে 6 জুলাই ওনার জন্ম হয়েছিল, এবং আজকে ওনার সম্পর্কে আমরা প্রতি বছরই ওনার জন্মদিন এবং বলিদান দিবসে আমরা এখানে একত্রিত হই। সারা ত্রিপুরাতেই আমাদের পার্টির কার্যকর্তারা সবাই মিলে ওনার এই বলিদান দিবস এবং জন্ম দিবস পালন করে থাকে। এইবারও আর একটু যেটা বলা হয়েছে যে আরো ভিন্ন আকারে এবার ব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন আজকে 12টার সময় আমাদের যে টাউন হল ওনার নামে আমরা নামাঙ্কিত করেছি, এবং সেখানে একটা ব্রোঞ্জের পূর্ণবয়ব মূর্তি সেখানে স্থাপন করা হবে। সেখানে তার জন্য যে ভূমি পূজন সেই ব্যবস্থা সেখানে রাখা হয়েছে, কারণ ওনাদের মতো ব্যক্তিদের স্মরণ রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে মনে হয়, এবং শুধু আমাদের পার্টির জন্য না, সমস্ত মানুষের জন্য, ভারতবর্ষের প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। ওনার চিন্তাধারা, ওনার যে দর্শন এবং ওনার যে আত্মত্যাগের কাহিনী সেগুলো সম্পর্কে সবার জানা প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, কতক্ষণ আমরা মনে রাখি আজকে এখান থেকে আজকের দিনটা গেলেই এরপরে কিন্তু ওনার যেসব কথা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো উনি বলেছেন, ওনার যে কর্মগাথা এবং ওনার যে স্মৃতি সেগুলো কিন্তু এবং আদর্শ সেগুলো আমরা ভুলে যাই। বারবার যত বেশি আমরা ওনার সম্পর্কে আলোচনা করব তত বেশি আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব, এবং ওনাকে উনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে যদি আমরা চলি, রাষ্ট্র নির্মাণে আমরা কিন্তু অনেক কাজ আমরা করতে পারবো। সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা প্রতিবার অন্ততপক্ষে একবার করে ওনার যে বিভিন্ন সময়ে বিভিন্ন কি কথা বলেছেন সেগুলো আমাদের জানা উচিত। আজকে ওনার কয়েকটা কথা আমি আপনাদের সামনে রাখতে চাই। উনি একবার বলেছিলেন, এখানে তাপসবাবু বলেছেন যে তৎকালীন সময়ে 33 বছর বয়সে মাত্র সর্বকনিষ্ঠ যে ভাইস চ্যান্সেলর হিসাবে দুবার
উনি ক্যালকাটা ইউনিভার্সিটির পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং ওনার কয়েকটা কথা এই কারণে আমি বলছি যে উনি বলেছেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে আমি রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। মানে কিরকম ব্যক্তিত্ব! আজকের দিনে এরকম কজন পাওয়া যায়? পদের প্রতি কোনো মোহ ছিল না, পদ ছেড়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে উনি প্রস্তুত, এবং সেটা করেও দেখেছেন, খালি বলা না, সেটা কিন্তু করেই দেখেছেন। উনি এটাও বলেছেন, আমি কোনো দলের মানুষ নই, আমি ভারতের মানুষ। আমার কাছে ভারত মাতার যে স্বার্থ সর্বোচ্চ, দল, পদ, প্রতিষ্ঠা সবকিছু তার নিচে। আর আজকে আমরা কি দেখি? কাজে এগুলো যদি আমরা না বুঝি, যদি না মনে রাখি, তাহলে এই যে পদের দল মানে পিছনে আমরা ঘুরি, মানুষের জন্য মানুষ, আমরা সবসময় বলি যে জনতা জনার্দন। তো এইগুলো, ওনার কথাগুলো যতক্ষণ ধরে হৃদয়ঙ্গম না করতে পারবো, আমরা কিন্তু সত্যিকারের অর্থে ওনার প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো না। এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। কত অজস্র কথা উনি বলে গেছেন। উনি এটা বলেছেন যে ভারতের সংসদে আমরা সবসময় আমরা কি করি, যে অপোজিশনের এরা না জানি কি করছে, উল্টো পাল্টা বলবে এরকম। কিন্তু গণতন্ত্র ঠিক রাখতে গেলে যে অপোজিশনের কথাও শুনতে হবে, অপোজিশনেরও মানে গণতন্ত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই জায়গায় উনি বলেছেন, ভারতের সংসদে এমন একটি বিরোধী কণ্ঠস্বর থাকা উচিত যা সরকারের প্রতিটি ভুলকে প্রশ্ন করতে পারে, প্রতিটি অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সেই কণ্ঠস্বর হওয়াটাই আমার দায়িত্ব। দেখেছেন সেগুলো উনি করেছেন। জওহরলাল নেহরুর যে কাজগুলো করেছেন, যেগুলো মানে রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, হিন্দুদের জন্য ক্ষতিকারক, দেশের জন্য ক্ষতিকারক, সেই বিষয়ে উনি প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে মন্ত্রিত্ব থাকা সত্ত্বেও সেটা ছেড়ে চলে এসছেন। কজন পারে, কজন থাকে? হয়তোবা আবার আমরা ওনার যে কথাগুলো সেগুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি, তাহলে একটা স্যাটিসফ্যাকশন এটা থাকে মনের ভিতর, এবং সেটা দেখে আরেক দল, যারা পরবর্তী যে জেনারেশন আছে, তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। উনি এটাও বলেছেন, যদি দেশ ভাগ হয় তবে বাংলারও ভাগ হবে। উনি কিন্তু প্রথমে চাইতো না যে দেশ ভাগ কোনো অবস্থায়, কিন্তু যখন আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি বলেছেন এই বিষয়ে, যে যখন গ্রেটার ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীর রায়ট হলো, তারপর কিন্তু ওনার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল। বললো না, হবে না এভাবে। যদি পশ্চিম বাংলা যদি পাকিস্তানে চলে যায়, একসাথে যদি থাকে, তাহলে আলটিমেটলি এটা পাকিস্তানের সাথে যুক্ত হবে। তো উনি বলছেন যে যদি ভারত ভাগ হতে হয়, প্রথমে বাংলাকেও ভাগ করতে। আমরা সবাই জানি আজকে যে কারণে পশ্চিমবাংলায় বঙ্গ দিবস পালন করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই দিনেই, আমাদের সবার মনে আছে যে পশ্চিমবাংলায় তারকেশ্বরে উনি উপস্থিত থেকে এই বঙ্গ দিবসে উনি এক টিপ দিয়ে যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, সেখান থেকে উনি প্রতিটা অ্যাকাউন্টে উনি দিয়েছেন। তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আজকে। এবারও যেটা আমরা এখানে সবাই, অনেকে আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা গিয়েছিলাম এবারের ইলেকশনে, একই কথা অনেক বারবার বলতে হয় এই কারণে, মানে এগুলো খুব মানে ভিতর থেকে সেগুলো আসে। যখন আমরা ইলেকশন শেষ হলো, এবার যখন কলকাতায় গেলাম আমরা, এবং ফ্লাইটের থেকে নামার পর যখন এয়ারপোর্টে নামলাম এবং বাইরে যখন এলাম, এমন একটা ফিলিংস মনের মধ্যে আসলো যে মনে হচ্ছে যে একটা স্বাধীন দেশের মধ্যে আবার আমাদের দেশ, এরকম একটা ফিলিংস। গাড়ি দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কি আনন্দ, এর অদ্ভুত একটা ফিলিংস এসছে। উনি কি বলেছেন যে ভারতকে ওনারা ভাগ করেছেন, ভারতকে
নেহরু লিকায়াত ওরা ভাগ করেছে, কিন্তু আমি পাকিস্তানকে ভাগ করেছি। আমি পাকিস্তানকে ভাগ করেছি, পশ্চিমবাংলা আমি তৈরি করেছি। যদি দেশ ভাগই হয় তবে বাংলাও ভাগ হোক। পাকিস্তান হিন্দুদের থাকার কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গ যেন ভারতে অংশ থাকে, এটি আমার একমাত্র লক্ষ্য। আমাদের পার্টি এবং সরকার যে আজকে 125তম ওনার জন্মজয়ন্তী, এবারের যে জন্মজয়ন্তী পালন করা হয়েছে, প্রত্যেকটা সেকশনকে কিভাবে বা সেকশনের সামনে কিভাবে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলে ধরা যায় তার খুব দারুণভাবে ডিজাইন করেছেন। বিশেষ করে কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে মহিলাদের কাছে, সমাজের সমস্ত বর্গের মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা সম্ভব হয়েছে, এবং এটা অনেক আগেই করা উচিত ছিল। যদি অনেক আগে করা হতো তাহলে হয়তো রাজনীতির পরিভাষাটা অন্যরকম হতো, এবং যে রাজনীতি ভারতবর্ষকে দীর্ঘদিন পিছিয়ে রেখেছে সেটাও অনেক সুন্দর হতো। আমরা সবসময় শুনি যে শ্যামাপ্রসাদ মুখার্জি যারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন যে উনি মুসলিম বিরোধী বা মুসলিমদের প্রতি ওনার অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল। আমরা যদি ওনার জীবনী দেখি, দেখা যাবে এমন একটা ঘটনাও আছে যখন কাজী নজরুল ইসলাম খুব অসুস্থ, ওনার খাওয়ার টাকা নেই, তৎকালীন সময়ে কেউ গিয়ে ওনার পাশে দাঁড়ায়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন গেছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, ওনাকে ডাক্তার দেখিয়েছেন, ওনাকে সুস্থ করে তুলেছেন। পাশাপাশি যখন প্রচণ্ড দুর্ভিক্ষের আকার নেয়, 43, যখন মেদিনীপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে মানুষ না খেয়ে মরার উপক্রম, খুব বাজে পরিস্থিতি, তৎকালীন সময়ে প্রচুর পরিমাণে যারা অন্য ধর্মের ছিলেন বা মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, ওনাদের উনি নিজের পকেটের টাকা বা নিজের টাকা দিয়ে খাদ্য সামগ্রী সরবরাহ করা বা বেঁচে থাকার জন্য যে সম্বল দরকার সেগুলো কিন্তু তৎকালীন সময় করেছেন। তো ওনার এই নেগেটিভটা শুরু হয়েছে যখন থেকে বোঝা গেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই দেশকে সুসংগঠিত করবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে একটা নেগেটিভ চালানো হয়েছিল ওনার বিরুদ্ধে। উনি ছিলেন প্রকৃত জননেতা, জনগণের নেতা, যিনি প্রত্যেক মানুষের জন্যই ওনার হৃদয় কাঁপত। উনি কোনটা বলেছেন, যখন আমাদের কলকাতা গ্রেট কিলিংস হলো, দেশ ভাগ হলো, যখন হিন্দুদের কথা কেউ বলেনি, তখন উনি বলেছেন দীপ্তকণ্ঠে যে আমার পূর্ববঙ্গের হিন্দুদের কি হবে। এটা উনি স্ট্যান্ড নিয়েছিলেন, সেটা বলেছিলেন, কারণ তারা বঞ্চিত হচ্ছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন। তো সেটাকেই একটা নেগেটিভ চালিয়ে কিভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা যায়, ওনার জনপ্রিয়তাকে কমানো যায়, পলিটিক্সের জন্য যেটা করার দরকার সেটা তৎকালীন সময় করা হয়েছে। এবং ওনার শ্যামাপ্রসাদ মুখার্জির আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে বিভিন্নভাবে যে প্রত্যেকটা স্টেটের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আরো বিশদভাবে ওনার যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো নেওয়া হয়েছে, আজকেও আমাদের এখানে ওনার মনোমূর্তি স্থাপন করা হবে, ওনার নামে অনেক রাস্তা ঘাটের নাম দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে মানুষ আরো বেশি জানবে, আরো বেশি করে ওনার যে আদর্শ নীতি বা ওনার যে জীবন দর্শন সেগুলো সম্পর্কে অনেক অনেক গুণ বেড়েছে। রিসেন্ট যে টাইমস অফ ইন্ডিয়াতে একটা স্টাডি এসছে যেখানে বলা হয়েছে যে লাস্ট কলকাতা নির্বাচন জেতার পর আজ গত 3 দিন আগ পর্যন্ত বিভিন্ন যে গুগলের সাইট, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি যে উৎসুকতা বা সার্চ করে ওনার সম্পর্কে পড়ার যে টেন্ডেন্সি, সেটা 10 থেকে 15 গুণ বেড়ে গেছে। তো তার মানে কি, এই সময়ে বা এই কালখণ্ডে প্রত্যেকটা যারা মনীষী ভারতবর্ষের জন্য করে গেছেন তাদের সঠিক মর্যাদা দেওয়া, তাদেরকে সঠিক সম্মান জানানো এবং তাদের জীবন দর্শন সেগুলো মানুষের সামনে তুলে ধরার যে প্রয়াস মোদীজি করেছেন সেটাকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আমাদের পার্টির তরফ থেকেও
খুব সুন্দরভাবে তাপসদা কনভেনার ছিলেন, প্রত্যেকটা কার্যক্রম খুব সুন্দরভাবে উনি করেছেন। ওনার সাথে কোকন পাপিয়াদিও ছিলেন, আরো যারা যারা ছিলেন খুব সুন্দরভাবে আমাদের প্রদেশের টিম প্রত্যেকটা কার্যক্রমকে সাকসেসফুল করেছেন। আমি ধন্যবাদ জানাবো, এবং যারা যারা সমস্ত কর্মীরা তার সাথে যুক্ত ছিল তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের যুব মোর্চার কার্যক্রমটা খুব ভালো হয়েছে, মহিলা মোর্চারটাও ভালো হয়েছে, পাশাপাশি এক পের মাকে নাম থেকে সমস্ত কর্মসূচি খুব ভালোভাবে সম্পাদন হয়েছে। এটা একটা প্রমাণ, উনি যেটা বলতেন বা ভাবতেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা সবাই ইউনাইটেড থাকতে হবে, আমাদের পার্টিকেও সমৃদ্ধ করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির এই জিনিসটা সবচেয়ে আগে আমাদের ভিতরে ঢোকাতে হবে, তাহলে আমরা আমাদের যে সময় বা আমাদের যে আগামী দিনগুলো এগুলো অনেক ভালো যাবে। তো আমি সবার প্রতি আহ্বান জানাবো যেন চিন্তনে মননে আমরা সবসময় শ্যামাপ্রসাদ মুখার্জিকে রাখতে পারি। আমাদের রাজনীতির যে পথ চলা সেটা যেন আরো সুদৃঢ় হয়, সুন্দর হয়, এবং যেভাবে ওনারা আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা যেভাবে আমাদের মার্গদর্শন করেছেন সেগুলো যেন আমাদের উত্তরসূরিদের কাছে সঠিকভাবে আমরা পেনিট্রেট করতে পারি, এবং একটা সুস্থ রাজনৈতিক পরিমণ্ডল যেন আগামী দিন তৈরি হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমি এটা সভাপতি হিসেবে আগ্রহ রাখবো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। লং তরাই কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।